নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি বাংলার সেরা নবদ্বীপের বিখ্যাত লাল দই বা ক্ষীর দই। এই দইটার রিকোয়েস্ট তোমরা আমাকে অনেক দিন থেকেই করছিলে, আর দইয়ের আমি অনেকগুলো রেসিপি তোমাদের সাথে শেয়ার করেছি। ফাইনালি আজকে আমি নবদ্বীপের বিখ্যাত লাল দই বা ক্ষীর দই এর সহজ রেসিপিটা নিয়ে চলে এসেছি। কীভাবে বাড়িতে খুব সহজে এই দইটা বানাতে হবে, তার জন্য পুরো ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখার রিকোয়েস্ট রইল। তো বন্ধুরা, নবদ্বীপের বিখ্যাত লাল দই বা ক্ষীর দই বানানোর জন্য প্রথমে এখানে 1 লিটার দুধ আমি গরম করতে বসিয়ে দিয়েছি। লিকুইড দুধটা হালকা হাত সহ গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। লিকুইড দুধটা আমার দেখো হালকা হাত সহ গরম হয়ে গেছে। একটা আঙুলকে ডুবিয়ে এরকম রাখতে পারছি। এরকম যখনই গরম হয়ে যাবে তখন এই দুধের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 50 গ্রাম পরিমাণ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দিলে দুধটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যায় আর দইয়ের স্বাদটাও ভালো আসে। তবে চাইলে তোমরা গুঁড়ো দুধ এখানে নাও দিতে পারো, পুরোপুরি অপশনাল। তো দেখো, গুঁড়ো দুধটা এরকম হালকা গরম দুধের মধ্যে মেশালে খুব সহজেই মিশে যায় আর খুব তাড়াতাড়ি মিশে গেল। এবারে দুধটা ফুটে উঠতে শুরু করলে আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিলাম। তারপর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে একভাবে নাড়তে চাড়তে থাকবো। এইভাবে নেড়ে চেড়ে দুধটাকে কিন্তু একদম ক্ষীর করে ফেলতে হবে, মানে অনেকটাই ঘন করে ফেলতে হবে। নর্মালি অন্য দই তৈরির ক্ষেত্রে আমি লিকুইড দুধ 1 লিটার নিলে 750 করি, এখানে কিন্তু একদম ঘন করে ফেলবো, মানে ক্ষীরের মতো হয়ে যাবে। তো দেখো, দুধটা এখন অনেকটাই আমার ঘন হয়ে গেছে, এর থেকেও বেশি ঘন করতে হবে। তো দুধটা যখন দেখবে এরকম হাফেরও মানে কম হয়ে যাবে ঘন হয়ে, তখন এই দুধ থেকে আমি 4 হাতা ছোটো হাতা দুধ তুলে নিচ্ছি। এটা আমার ক্যারামেল তৈরির কাজে লাগবে। কড়াইয়ের দুধটা আরও ঘন করতে হবে, সেই জন্য গ্যাসের একটা ওভেনে বসিয়ে দিয়ে গ্যাসের অন্য ওভেনে আমি ক্যারামেল তৈরির জন্য চিনি দিয়ে দিলাম। এখানে আমি 100 গ্রাম পরিমাণ চিনি দিয়েছি। যেহেতু এটা লাল দই তৈরি হবে তাই ক্যারামেলের পরিমাণটা একটু বেশি হবে বন্ধুরা। তো 100 গ্রাম পরিমাণ চিনি আমি এখানে দিয়েছি। আর চিনিটা দেখো এরকম আস্তে আস্তে গলে যাবে। তো চিনিটা পুরোপুরি গলে গিয়ে ক্যারামেলের সুন্দর কালার আসা পর্যন্ত অপেক্ষা করব। আর দেখো, একভাবে নাড়তে চাড়তে চিনিটা কিন্তু সুন্দরভাবে গলে যাচ্ছে আর কালারটাও কিন্তু অনেকটাই ডিপ হয়ে যাচ্ছে। তো এরকমই রাখবে কালারটা, খুব বেশি ঘন করতে যাবে না, তাতে করে ক্যারামেলটা নষ্ট হয়ে যেতে পারে। তারপর গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিয়েছি আর যে 4 হাতা মতো দুধ আমি তুলে রেখেছিলাম সেই দুধটা আমি মিশিয়ে নিলাম। প্রথম দিকে এরকম একটু ফেনা হবে, তো সেটা দেখে ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই। আস্তে আস্তে করে ফেনাটাও কমে যাবে আর ক্যারামেলের সুন্দর কালারও চলে আসবে। তো দেখতেই পাচ্ছ, দেখো সুন্দরভাবে ক্যারামেলটা তৈরি হয়ে গেল। আর যেহেতু খুব ঘন দুধ নিয়েছি তাই ক্যারামেলটাও একটু ঘন হবে। তো ক্যারামেলটা আমার বানানো হয়ে গেল। এদিকে গ্যাসের অন্য ওভেনে আমি যে দুধটা ঘন করছিলাম সেটা দেখো অনেকটা ঘন হয়ে গেছে, মানে একদম ক্ষীরের মতো হয়ে এসেছে। ক্ষীর দই বা লাল দই তৈরির ক্ষেত্রে কিন্তু দুধটা এরকমই ঘন করতে হবে, অন্য মিষ্টি দই তৈরির ক্ষেত্রে কিন্তু এতটা ঘন করতে হয় না। তো যাই হোক, তারপরে আমি যে ক্যারামেলটা বানিয়ে রেখেছি সেই ক্যারামেলটা মিশিয়ে নিচ্ছি। ক্যারামেলটা দিয়ে দিলাম, সব ক্যারামেলটা ভালো করে এবারে মিশিয়ে নেব। আর গ্যাসের ফ্লেমটাকে এখন আমি লোতে রেখেছি। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে আমি ক্যারামেলটাকে সুন্দরভাবে সমস্ত দুধটার সাথে মিশিয়ে নিলাম। আর দেখো ক্যারামেল সুন্দরভাবে মিশে গেছে আর দুধের কালারটাও কিন্তু অনেকটাই লাল হয়ে গেছে। আর শেষে এবারে আমি দিয়ে দিচ্ছি চিনি। এখানে চিনি দিলাম গ্রামের মাপে 50 গ্রাম। 100 গ্রাম আমি ক্যারামেল তৈরির জন্য ব্যবহার করেছিলাম আর চিনিটা দিলাম 50 গ্রাম। গুঁড়ো দুধ যেহেতু দিয়েছি এর মধ্যে মিষ্টি ভাব আগেই রয়েছে, তো গুঁড়ো দুধ যদি না দাও তাহলে চিনির পরিমাণটা একটু বাড়িয়ে নিতে পারো। আর মিষ্টিটা অবশ্যই তোমাদের স্বাদ অনুসারে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবে। চিনি ভালোভাবে মিশে গেলে এবারে গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি। এবার এটাকে একভাবে নেড়ে চেড়ে ঠান্ডা করে নেব। পুরোপুরি ঠান্ডা না, আঙুল ডোবাতে পারবো এরকম ঠান্ডা করে নিতে হবে। দুধটাকে ঠান্ডা হতে দিয়ে এদিকে দেখো আমি মিষ্টি দই এখানে জল ঝরাতে বসিয়ে দিয়েছি। এই মিষ্টি দইটা আমি দই বীজ হিসাবে ব্যবহার করব। তোমরা এখানে টক দইও ব্যবহার করতে পারো, তবে মিষ্টি দই তৈরির ক্ষেত্রে আমি সবসময় মিষ্টি দইকেই দই বীজ হিসাবে ব্যবহার করি। জল ঝরানো যে মিষ্টি দইটা সেটা থেকে 2 চামচ আমি নিয়ে নিলাম। 2 চামচ দই বীজটা নেওয়ার পর খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। আর এই দই বীজটা কিন্তু ফ্রিজের ঠান্ডা নেওয়া যাবে না, নর্মাল তাপমাত্রা নিতে হবে। আর এদিকে দেখো যে দুধটাকে আমি ঠান্ডা করতে দিয়েছিলাম সেটা এরকম হালকা হাত সহ গরম থাকবে, পুরোপুরি ঠান্ডা করলে হবে না, আবার বেশি গরম থাকলেও চলবে না। এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবে, হালকা হাত সহ গরম কিন্তু রাখতে হবে। একটা আঙুলকে ডুবিয়ে রাখতে পারবে সেরকম গরম রাখতে হবে। তারপরে ফেটিয়ে নেওয়া মিষ্টি দই বীজের সঙ্গে আমি ঘন করে নেওয়া দুধটা দিয়ে দিলাম। এবারে সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেব। দই বীজটা আগেই ফেটানো রয়েছে, তার সঙ্গে ঘন করে নেওয়া দুধটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর আবারও বলছি বন্ধুরা,
ঘন করে নেওয়া দুধটা কিন্তু অবশ্যই হালকা হাত সহ গরম হতে হবে। এবারে দেখো দই বসানোর জন্য আমি মাটির পাত্র নিয়েছি আর একটা মাটির ভাঁড় নিয়েছি। প্রথমেই মাটির পাত্র আর মাটির ভাঁড়ের মধ্যে ঢেলে নেব। তো একটা হাতায় করে আমি প্রথমে যে মাটির পলিশ করা পাত্রটা নিয়েছি তার মধ্যে নিয়ে নিচ্ছি। চাইলে তোমরা প্লাস্টিক কাপের মধ্যে বসাতে পারো, বাড়িতে যদি স্টিলের বাটি থাকে তার মধ্যেও বসাতে পারবে, কাঁচের বাটির মধ্যেও বসাতে পারবে। তবে মাটির পাত্রের মধ্যে দই বসালে বেশি ভালো লাগে। আর নবদ্বীপে যে লাল দইটা পাওয়া যায় সেটা কিন্তু মাটির ভাঁড়েই বেশি ভালো লাগে। মাটির পাত্র আর ভাঁড়টা ভরে নেওয়ার পর কিছুটা মিশ্রণ ছিল সেটাকে আমি একটা প্লাস্টিক কাপের মধ্যে ঢেলে নিলাম। তো আমার সমস্ত মিশ্রণটা ঢালা হয়ে গেছে। তারপর একটা কড়াইয়ের মধ্যে আমি এই যে মাটির পাত্র আর প্লাস্টিক কাপ আর মাটির ভাঁড় সেটাকে রেখে দিলাম। এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর দেখো ঢাকনার মধ্যে একটা ছোট্ট ছিদ্র রয়েছে, সেটাকে একটা কাগজ দিয়ে আমি বন্ধ করে দিলাম। এবারে আমার এটাকে ঢেকে দিতে হবে আর ঢেকে দেব খুব ভালো করে। বাড়িতে তোয়ালে গামছা যেটাই থাকবে সেটা দিয়ে ঢেকে দেবে। আর বন্ধুরা মনে রাখবে ঢেকে দেওয়ার পর কিন্তু কোনোভাবেই নাড়াচাড়া করা যাবে না, এগুলোকে এই অবস্থাতেই রেখে দিতে হবে। তো ভালোভাবে ঢেকে দিয়েছি। এবার এটাকে এই অবস্থাতেই সারা রাত রেখে দেব। সারা রাত রেখে দিয়ে ফিরে আসছি। তো 12 ঘন্টা পর ফিরে এলাম। সারা রাত আমি এই অবস্থাতেই রেখে দিয়েছিলাম, কোনো রকম নাড়াচাড়া করিনি। দেখে নেব দই কেমন বসেছে। তো ঢাকনাটা আমি খুলে নিলাম আর দেখো প্রথমে যে মাটির ভাঁড়টা সেটা দেখিয়ে দিচ্ছি। দেখো কত সুন্দর দই বসে গেছে, একদম পারফেক্ট দই কিন্তু সুন্দরভাবে বসে গিয়েছে। তারপরে যে মাটির পলিশ করা পাত্রটা ছিল সেটাও দেখো কত সুন্দর বসেছে। আর যে প্লাস্টিক কাপ ছোট সেটা তো ভালো বসবেই, কারণ প্লাস্টিক কাপের মধ্যে কিন্তু খুব ভালো দই বসে। তো দেখো 3টে দই কিন্তু আমার খুব সুন্দরভাবে বসে গিয়েছে। এবার এগুলোকে আমি ফ্রিজের মধ্যে 1 ঘন্টা রেখে দেবো, কারণ দই একটু ঠান্ডা ঠান্ডা হলেই খেতে ভালো লাগে। আর দইয়ের কালারটা কত সুন্দর এসছে দেখতেই পাচ্ছ বন্ধুরা। তো চলো 1 ঘন্টা ফ্রিজে রেখে তারপরে ফিরে আসছি। 1 ঘন্টা আমি দইগুলোকে ফ্রিজে রেখে দিয়েছিলাম। এবারে দই আমি কেটে দেখাবো। তার আগে প্রত্যেকটা পাত্রের দই আরও একবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে। দেখো প্রথমে মাটির ভাঁড়টা আরও একবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো একদম পারফেক্ট, ঠিক নবদ্বীপে যেরকম লাল ক্ষীর দই তৈরি হয় বাড়িতে কত সহজেই তৈরি করা যায়, কত সুন্দর দেখতে হয়েছে দেখো। আর উপর করলেও কিন্তু পড়ে যাচ্ছে না, এত সুন্দরভাবে কিন্তু দই বসেছে। তারপরে যে পলিশ করা পাত্রটা সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো এই পাত্রটাতেও কত সুন্দর দেখতে লাগছে, আর উপর করলে কিন্তু কোনোভাবেই পড়ছে না। যেভাবে আমি দেখালাম প্রত্যেকটা টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করে যদি তোমরাও বাড়িতে বানাও এই রকমই দই তৈরি হবে। আর এই দইয়ের স্বাদ নবদ্বীপের যে কোনো দোকানে যে কোনো লাল ক্ষীর দইকে হার মানাবে। আর একটু কেটেও তোমাদের সাথে শেয়ার করছি। দেখো কতটা সুন্দর হয়েছে, লালও যেমন হয়েছে আর একদম দুধটাকে যেহেতু ঘন করা হয়েছিল একদম ক্ষীর করে নেওয়া হয়েছিল, একদম পারফেক্ট ক্ষীর দই তৈরি হয়ে গেছে। বাড়িতে অবশ্যই ট্রাই করো, রেসিপিটাকে বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করো। সকলে সুস্থ থেকো, ধন্যবাদ।